বর্ষা পিছনে বসে ছেলেটার কাঁধে হাত রাখলো। সাথে সাথেই বাইকে ব্রেক করে ছেলেটা। বর্ষার দিকে তাকায়, ইশারায় বাইক থেকে নামতে বলে। ভাই কি হয়েছে? কিছু না। শব্দ না করে মাথা নাড়িয়ে কথাটা বলল মিস্টার রহস্যময়। বাইক রাখলে যে? মিস্টার রহস্যময় ইশারায় অর্ককে বলল, বর্ষাকে ঠিকভাবে তার বাড়ির সামনে রেখে আসবি। অর্ক বুঝে যায় কি করতে হবে তাকে, তাই সে তাড়াতাড়ি বর্ষাকে নিজের বাইকে উঠতে বলে। বর্ষা অবাক হয়ে শুধু রহস্যময় ছেলেটার দিকে তাকিয়ে আছে। বর্ষা 1 পা 2 পা করে সামনে এগিয়ে যায়। হঠাৎ সে পিছনে ঘুরে তাকায়। ছেলেটা ওর গা থেকে কালো রঙের ড্রেসটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নিজের বাইকে উঠে বিপরীত রাস্তার দিকে চলে যায় মিস্টার রহস্যময়। বর্ষা অর্ককে জিজ্ঞাসা করে, উনিকে? আর এমন করে গা থেকে ড্রেস খুলে কেন ছুঁড়ে ফেললেন? আপনি কি তাকে স্পর্শ করেছিলেন? আমি তার কাঁধে হাত রেখেছিলাম। বয়েজ অ্যাটিটিউড এটা। আপনি তাকে যেখানে টাচ করেছেন সে তার ড্রেসটাই ছুঁড়ে ফেলে দিয়েছে। এত অ্যাটিটিউড মিস্টার রহস্যময়ের? চলুন আপনাকে পৌঁছে দিই। আর কেউ কোনো কথা বলল না। বর্ষাকে বাইকে করে বাড়ির কাছে এনে নামিয়ে দিল। বর্ষা কিছু বলতে চাইছিল, কিন্তু কেউ কোনো কথা না শুনে বাইক নিয়ে চলে যায়। বর্ষা কিছু সময় সেদিকে চুপ হয়ে তাকিয়ে থাকে। 1 মিনিট লাগবে বাসায় যেতে। মনে অনেকগুলো প্রশ্ন তার। কে এই রহস্যময়? ভার্সিটির ফাংশনে এসেছিল, আজকে তাকে দেখলাম। আমাকে অপমানের থেকে বাঁচালো, আবার অ্যাটিটিউডও অনেক। দেখতে তো বেশ স্মার্টই লাগছে। আমাকে কেন বাঁচালো? ছেলেটা কে? এত রহস্যময় কেন? প্লেগার্ল যেন আজ একদম চুপচাপ। একসাথে অনেকগুলো রিলেশন করাতে আজ সে ধরা পড়েছে। এমনটা তার প্ল্যানেই ছিল না, কিন্তু এভাবে ধরা পড়বে সেটাও ভাবেনি। ছেলেগুলো অনেক বাজে কথা বলেছে। হঠাৎ ওর ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে অচেনা একটি নাম্বার। বর্ষা রিসিভ করে। ওপাশ থেকে শুনতে পায়, কেন এমন করলে বর্ষা? কতটা ভালোবেসেছিলাম তুমি জানো না? জানো বর্ষা, তোমার জন্য নিজেকে কষ্ট দিতে আমিও ভাবতাম না, অথচ তুমি আমার কষ্টটাই কখনো বুঝোনি। কিন্তু একদিন বুঝবে, সেদিন আফসোস করবে। আমাকে পাওয়ার জন্য আফসোস হবে না, তবে যাকে ভালোবাসবে তুমি তাকে পাওয়ার জন্য এতটাই বেকুল হবে যে নিজের অস্তিত্ব ভুলতে বুঝবে। সাইফ ফোন করেছিল বর্ষাকে। ছেলেটা বাকি 2 জনের থেকে বর্ষাকে বেশি ভালোবাসতো, কিন্তু বর্ষা তা বোঝেনি। আকাশ এসে সাইফের পাশে দাঁড়ায়। সাইফ চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে পানি ওর। সুমন বলে, ভাই আমি এত কিছু মানতে পারছি না। বর্ষা প্লেগার্ল ভাবতেই পারছি না। যাই হোক, ওই ছেলেগুলোকে ওদেরকে খুঁজে বের করে মারতেই হবে। ওদেরকে খুঁজে পাওয়াটাই কঠিন ব্যাপার, আর তাদেরকে মারা আরও কঠিন। দেখছো না, ওরা নিজেরাই এমপি মেয়রদের নাম্বার দিচ্ছিল টাকার জন্য। ওরা কোনো সাধারণ কেউ না, বড় লেভেলের কেউ। মাস্তানিতে খুব সাহস ওদের। তা ঠিক, তবে বর্ষাকে তো শাস্তি পেতেই হবে। আজ হোক কাল বর্ষাকে আমি শাস্তি দেবই। বোঝাবো ছেলেদের মন নিয়ে খেললে কি হয়। চুপ করো সবাই, যে যার বাড়িতে চলে যাও, ভালো লাগছে না। সাইফ সেখান থেকে চলে আসে। এদিকে বর্ষাও বাড়ির মধ্যে চলে আসে। ড্রয়িং রুমে এসে দেখে অতসী আর আবির ফোনে গেমস খেলছে। আবির বর্ষার দিকে তাকালো। বর্ষার চোখে মুখে বেশ চিন্তার ছাপ। বর্ষা আবিরকে পাত্তা না দিয়ে চলে যায়। বর্ষা আবিরকে এমনিতে প্রয়োজনে ব্যবহার করার খাতিরেই কথা বলতো। এখন আবিরকে যেন সহ্য হচ্ছে না। মনে মনে জিসানকে খুঁজছে বর্ষা। তারপর বর্ষা এগিয়ে যেতে থাকে। আবির দৌড়ে বর্ষার পাশে যায়। বর্ষা একবার আবিরের দিকে তাকায়। বর্ষা চুপচাপ হেঁটে যেতে থাকে। আবির বর্ষাকে বলে, বর্ষা, অসময়ে তোমার কথা এত মনে কেন পড়ে আমার? ভালোবাসো আমাকে? জানি না। কাউকে ভালোবাসলে সরাসরি বলতে হয়, সরাসরি কথা বলা জানতে হয়, না হলে ভালোবাসা জমে না। ভালোবাসা জমাতে কি কি লাগে? কাছে আসতে হয়, মুগ্ধতা ছড়াতে হয়, বলতে হয় ভালোবাসি প্রিয়। আমিও তোমাকে ভালোবাসি। এই, আমি কি তোমাকে প্রপোজ করছি নাকি?
করেছো তো? এই যে বললে ভালোবাসি প্রিয়। আবির কথাটা বলে সেখান থেকে চলে যায়। বর্ষা কিছু সময় ধরে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবিরকে কেন জানি না সে সহ্যই করতে পারছে না। জিসানকে ওর খুঁজতে হবে, জিসানকে মনের কথাগুলো বলতে হবে। বর্ষা জিসানকে নিয়ে ভাবতে ভাবতে এগিয়ে যেতে থাকে। বড় চাচু বাসায় আসছে, সাথে বর্ষার বাবাও আছে। সবাইকে একসাথে ডাকলো। নীরাকে তার বাবা ইরাজ সাহেব কাছে ডাকলেন। সবার উদ্দেশ্যে বললেন, কালকে সকালে গ্রামে যাব, সবাই রেডি থেকো, সকালেই বের হব। আর জিসান ও বর্ষা সবাই একসাথে যাবে, মজা হবে অনেক। সবাই রেডি হয়ে নিবা, কারোর জন্য দেরি না হয়। নীরার বিয়ে, সেখানে দেওয়ার পুরো প্রস্তুতি চলবে। ওনারা কথাগুলো বলে চলে যায়। সবাই অনেক খুশি, কারণ ঢাকা এরিয়াতে সবাই থাকে, কখনো বাচ্চাদের গ্রামে যাওয়া হয়নি। আবির, বর্ষা, জিসান, নীরা এরা তো কখনো গ্রাম দেখেনি, তাই সবার থেকে ওরা বেশি এক্সাইটেড। স্যার, মিস্টার রহস্যময় স্যারকে খুঁজে পাচ্ছি না। উনি কোথায় আছে কিছুই জানি না, হয়তো রহস্যময় হয়ে কোথাও আছে। ইস্তাক কথাটা বলে থামলেন। ইস্তাকের সামনে আলফাজ সাহেব দাঁড়িয়ে আছে, মুখে একরাশ গুরুগম্ভীর ভাব, হাতে সিগারেট, টেবিলে এক কাপ চা। রুমের চার দেওয়ালে বর্তমান দেশের প্রধানমন্ত্রী ও মুজিবের ছবি টাঙানো। রুমের এক কোনায় সাদা টিউলিপ ফুল। কালো টেবিলের কার্নিশ ঘেঁষে ইস্তাক দাঁড়ানো। আলফাজ সাহেব সিগারেটে এক টান দিয়ে আগুন নিভিয়ে অ্যাশট্রেতে বাকি অংশ ফেলে দিলেন। তারপর ঘুরে টেবিলে থাকা চায়ের কাপ হাতে নিলেন। ইস্তাকের দিকে তাকিয়ে বললেন, তাকে নিয়ে এত কিছু ভাবছো কেন? সে সময় মতো আসবে, না আসলেও কাজ হয়ে যাবে। সে আছে তার মতো, থাকুক কিছু রহস্যময়। কিন্তু স্যার, ওনাকে খুব প্রয়োজন। আলিফ সাহেবের লোকেরা খুব ঝামেলা করছে, আপনার চেয়ার কিনে নেওয়ার প্ল্যান করছে। চিন্তা করো না তো, ও যতদিন আছে ততদিন আমার মন্ত্রিত্ব কেউ নিতে পারবে না। সব সরকার প্রশাসন পাওয়ারে চলে, আর আমি চলি রহস্যময়ের পাওয়ারে। পুলিশ যদি তাকে খোঁজে, নিজের ছেলে বলে বারবার বাঁচাতে পারবেন কিনা জানি না। আরে কিসের পুলিশ? আমার ছেলেও পুলিশ কেন, ওর ছায়াও তাকে খুঁজে পাবে না। সে হিংস্র, তবে বুদ্ধিহীন নয়। কিন্তু আমাদের এখন তাকে প্রয়োজন, তাকে ফোন দিন, আসতে বলুন। আলফাজ সাহেব চেয়ারে বসলেন। মন্ত্রিসভার বর্তমান সরকারের বুদ্ধিদাতা প্রতিমন্ত্রী বলা যায় আলফাজ সাহেবকে, আর তার সবকিছুতে আছে সেই মিস্টার রহস্যময়। কিন্তু কে রহস্যময়? ইস্তাকের কথা মতো রহস্যময়কে কল দেন তিনি, কিন্তু ওপাশ থেকে অর্ক নামের একটা ছেলে ফোন রিসিভ করে। আলফাজ ইস্তাকের কাছে ফোন বাড়িয়ে দেয়। ইস্তাক বলল, উনি কোথায়? ওনার নামটাই তো জানি না। রহস্যময় স্যার কোথায়? উনি আছে তার কাজে। বড় স্যার খুঁজছে। বড় স্যার খুঁজলে তিনি ফোন দেবে না। রহস্যময় স্যার বুঝে যাবে কখন তাকে খোঁজা হচ্ছে, আর সেটা আফজাল স্যারই খুঁজতো, তোমাকে বলতো না। সত্যিই দরকার তাকে। সময় মতো পেয়ে যাবে। অর্ক ফোন কেটে দেয়। ইস্তাক বিরক্ত হয়ে ফোনটা টেবিলের ওপর ছুঁড়ে দেয়। আলফাজ সাহেব হাসতে থাকে। তিনি চা শেষ করে ইস্তাকের দিকে তাকান। ইস্তাক বলে, রহস্যময়কে কেন কিছু বলেন না আপনি? ওর মতো চললে পার্টিতে কেন তাকে রাখছেন? সবার বেলাতে আপনি কড়া আইন করলেও রহস্যময়ের ব্যাপারে সব সময় এমন কেন করেন? কি কি করছে না তার নাম আমরা জানি, আর না তেমন বড় কিছু করে। আমরা পিছনেও কতগুলো লোক এনে দেন আমার। আমি নিজেও আপনার জন্য এমন পদ এনে দিতে পারবো। হ্যাঁ, তুমি না বললে লোক এনে দিতে তোমার পিছনে? আর ওর লোক লাগে না, সে একাই করে দেয়, বুঝলে? তাকে বিরক্ত করো না। কেন তাকে প্রয়োজন সেটা বলো। পুলিশ অফিসার সাদমান তাকে খুঁজছে। আমাদের উপর সন্দেহ করলেও সাহসের অভাবে কিছু করতে পারছে না। রহস্যময়কে খুঁজছে ও অনেক আগে থেকেই। সে না আসলে বোঝাতে পারবো না আলিফ ওর সমস্যা করছে। অর্ককে জানিয়ে দাও, বাকিটা ও করে নেবে। আপাতত তাকে বিরক্ত না করাই ভালো। আলফাজ সাহেব কথাটা বলে পার্টি অফিস থেকে বের হলেন। মিস্টার রহস্যময় ছেলেটার নাম এ অবধি কেউ জানে না। আলফাজ সাহেব ছাড়া তাকে কেউ দেখেওনি। সেদিন বর্ষাদের ফাংশনে সেই নেচেছিল। জিসানকে সেদিন হাসিবের থেকে বাঁচিয়েছিল, আবার বর্ষাকেও সেভ করেছে। রহস্যময় ব্যক্তিটা আসলে কে? কেন তার অস্তিত্বের খোঁজ পাওয়া যায় না? ইস্তাক রুম থেকে বের হলো।
পকেট থেকে ফোন বের করে, আলিফের নাম্বার বের করে কল দেয়। আলিফ রিসিভ করে। বলো, তোমার সেই রহস্যময় মানুষের কোনো খবর পেলে? না, সে খুব বুদ্ধিমান, তবে তাকে ট্র্যাপে ফেলে ঠিকই আনবো সামনে। জিসান বসে আছে ব্যালকনিতে। বর্ষা এসে পাশে দাঁড়ায়। জিসান ফোন চাচ্ছে। বর্ষা ড্রেস চেঞ্জ করে এসেছে। জিসানের ফোনের দিকে তাকালো, দেখে সেই রহস্যময় ছেলেটার ছবি সেখানে। বর্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে, চমকেও যায়। বর্ষা তাড়াতাড়ি জিসানের হাত থেকে ফোন নিয়ে বলে, এটা কে? এই ছবি আপনার কাছে কেন? এটা তো আমি মানে এটা আপনি? আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন আপনি? জিসান বর্ষার দিকে তাকায়। রাতুলের থেকে ছবিটা নিয়ে ও দেখছিল। বর্ষা কখন আসবে সে জানতো না, কিন্তু বর্ষার চোখে মুখে এই রহস্যময় ছেলেটাকে নিয়ে এত কৌতূহল দেখে জিসান অবাক হয়। সে বর্ষাকে বলে, আমি আসলে বুঝেছি, আপনি রহস্যময় হয়ে মানুষের উপকার করে বেড়ান। জিসান, আমি জানতাম না আমার কল্পনার রাজকুমারটা ঠিক এমন হবে। আমি ভেবেছিলাম সে খুব সাধারণ কেউ হবে, তবে না, সে আমার জন্য স্পেশাল। জিসান, আমি ঠিক তোমার মতো কাউকে খুঁজছি। আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি এভাবে বাসায় আসতে পারতাম না। তোমাকে ভালোবাসি খুব। কথাগুলো বলে বর্ষা জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসান এমন আকস্মিক ঘটনায় অবাক হয়। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না, তবে বর্ষাকে সে আগে থেকেই পছন্দ করত। এভাবে সহজে পেয়ে যাবে কখনো কল্পনাও করেনি। জিসান আপাতত নিজেকে লুকায় সত্য থেকে। বর্ষাকে জড়িয়ে ধরে সে, শক্ত করে জড়িয়ে ধরে। বর্ষা বলতে থাকে, আমি কখনো কাউকে ভালোবাসিনি, ভালোবাসা কখনো তৈরিই হয়নি। ভালোবাসা আমার কাছে মনে হয় যেন প্রকৃতি বদলানোর মতো। প্রকৃতি যেমন করে বদলে যেত, তেমনি মানুষের মধ্যে ভালোবাসাটাও বদলে যেতে থাকে। সবাই কখনো সারা জীবন ভালোবাসতে পারে না, কিন্তু আমি অনেকটাই ভুলছিলাম। ভালোবাসা কখনো প্ল্যান করে তৈরি করা যায় না, হঠাৎ করেই তৈরি হয়। তুমি রহস্যময় হয়ে আমার পাশে ছিলে, আমিই জানতাম না। ভালোবাসা এখন সরল সোজা সাপটা। আমার কাছে বিকেলের মতো নরম অনুভূতি। আমিও তোমাকে ভালোবাসি বর্ষা। তোমার ব্যাপারে জেনেছিলাম, একটু একটু খোঁজ নিয়েছিলাম। তোমাকে সব ছেলেই প্রপোজ করে গর্জিয়াস ভাবে, যা পেতে পেতে সব ছেলের প্রতি তোমার বোরিংনেস চলে এসেছে। তাই এভাবে রহস্যময় হয়ে তোমাকে ভালোবেসেছি। জানতাম তুমি একদিন সব বুঝবে। দেখো, আজ বুঝে গেলে। আমি তোমাকে পেয়ে অনেক হ্যাপি। বর্ষা আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসানকে। বর্ষার মনে জিসানের প্রতি সত্যিকারের ভালোবাসার জন্ম হয়েছে, কিন্তু জিসান যে একজন মিথ্যুক তা বর্ষা জানে না। রহস্যময়টা কে সে পৃথিবীর কেউ জানে না, অথচ বর্ষা এখন জানে জিসান হলো সেই রহস্যময়। জিসান রহস্যময় ছবি নিয়ে দেখছিল, কিন্তু বর্ষা এমনটা বুঝবে জিসান একদমই কল্পনাতে নেয়নি। তবে বর্ষাকে পেয়ে এখন অনেক হ্যাপি। সে সত্যটা লুকিয়ে রাখবে, বর্ষাকে কোনোভাবেই জানতে দেবে না। বর্ষা আরো কিছু সময় সেখানে থেকে চলে যায়। জিসান হাসতে থাকে। জিসান একটি সিগারেট জ্বালায়। কয়েক টান দিয়ে সে ধোঁয়াগুলো একবারে গোল গোল করে ছাড়তে থাকে। বর্ষাকে বোকা বানাতে পেরে বেশ খুশি লাগছে তার। আবির এসে পাশে দাঁড়ায়। জিসানের হাত থেকে সিগারেট নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। জিসান ঘুরে তাকায়, দেখে আবির এসে দাঁড়িয়েছে ওর পাশে। জিসান মুচকি হাসে। আবির বলে, আমার সিগারেটের গন্ধ পছন্দ না। আমাকেও তো তোর পছন্দ না। এখন মোটেও সহ্য হয় না তোকে। কেন, বর্ষার জন্য? ইস, তুই একটু আগে আসলি না কেন? বর্ষা আমাকে জড়িয়ে ধরেছিল, দেখলি না কি লস করলি? দেখেছি আমি। আহা, আমার লুজার হিরো ভাই। বড় ভাইয়ের রোমান্সটাও দেখে ফেলেছে। ইস, কি লজ্জা, আমি লজ্জা পাচ্ছি। মজা নিচ্ছিস? শোন, গোলপোস্টে গোলকিপার থাকতে পারে, তবে কি গোল হয় না? রেফারি তো থাকতেই পারে, তবুও কি ফাউল হয় না? আমি ফাউল করব, তারপর গোল দিব। বর্ষা নামের টপিটা শেষমেশ আমারই হবে।
ইস, বাচ্চাটা কি কথা বলে, তোর ভাবি হয় বুঝলি। যা ভাগ এখান থেকে। বর্ষা আমার, আর সে তোর মতো লুজারকে পাত্তা দিবে না। আগে মেয়েদের পাত্তা পাওয়াটা শেখ, তারপর মাঠে আসিস খেলতে। জিসান কথাটা বলে চলে যায় সেখান থেকে। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বর্ষা এমন করবে আবির জানতো না। জিসানের মধ্যে কি আছে যে কিনা জিসানকে সবাই ভালোবাসে আর আবিরকে সবাই ইগনোর করে। আবির হাত মুষ্টিবদ্ধ করে ব্যালকনির গ্রিলে কিল দিতে থাকে। এদিকে বর্ষা বিছানায় এসে বসেছে। সে অনেক খুশি আজ, কারণ এতদিন মনে মনে যাকে চেয়েছে তাকে সে পেয়ে গিয়েছে। এবারে ইচ্ছে মতো ফ্লার্ট করবে ছেলেদের সাথে। পার্মানেন্ট কাউকে তো পেয়েই গিয়েছে। প্লে বয় বা প্লে গার্লরা একসাথে অনেকগুলো প্রেম করে থাকে, কিন্তু একজনই পার্মানেন্ট গার্লফ্রেন্ড হিসেবে রাখে। বর্ষা এমন কাউকেই পেয়েছে। এবারে আরো বেশি করে ফ্লার্ট করবে ছেলেদের সাথে। বর্ষা নীরাকে নিজের রুমে ডাকলো। নীরা তার আপকামিং হাজবেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত। নীরা আসতেই বর্ষা সাইফকে কল দেয়। সাইফ সিগারেট খাচ্ছিল। বর্ষার নাম্বার থেকে কল দেখে সাইফ অবাক হয়। সে তাড়াতাড়ি রিসিভ করে। বর্ষা শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, নীরা, আমি অনেক বড় অপরাধী। আজকে যেখানে আমাকে সবাই বাজে কথা বলছিল, তখন কেবল একজনের চোখেই আমি ভালোবাসা দেখেছি। সবাই অনেক বাজে বিহেভ করছিল, কিন্তু সে মনে মনে কান্না করছিল। এটা আমি দেখেছি। আমি মানছি যে আমি খুব খারাপ। আমাকে কেউ আর বিশ্বাস করবে না, কিন্তু কি করব? আমি তো ভুল করেছি। তা সেই একজনটা কি? সাইফের চোখে আমার প্রতি অগাধ ভালোবাসা দেখেছি। সেই ভালোবাসায় ছিল অনুনয়, অনুরোধের ভালো লাগা, কোনো ক্ষোভ ছিল না। আমি দেখেছি তার চোখে, সে যেন বলতে চাইছে, বর্ষা, তুমি কেন এমন করলে? ফিরে এসো, সব ঠিক করে নেব। কতবার যে কল দিতে চেয়েছি তাকে, আমি ভয় পাইনি। হয়তো আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু ভালোবাসা তার আছেই, আমি খুব ভালো করেই জানি। তাহলে তাকে কল দে। ভালোবাসা অনুভব করেছিস যখন, তখন কল দিয়ে বকা শুনবি। তবে আমার বিশ্বাস সাহিব ভাই তোকে বকবে না। আমি জানি একমাত্র ওই ছেলেই তোকে ভালোবাসে। বর্ষা ফোন কেটে দেয়। নীরা বর্ষার দিকে তাকিয়ে থাকে। নীরার এগুলো পছন্দ না, তবুও বর্ষা ওর বেস্ট ফ্রেন্ড, তাই বর্ষার সঙ্গ দিতেই হচ্ছে। বর্ষাকে নীরা বলে, তুই কবে সব বন্ধ করবি? কখনো না। শোন, ছেলেরা কেমন স্বভাবের জানিস না তুই। বিয়ে বাড়িতে গেলাম, ছেলেরা একবার দেখেই পছন্দ করে প্রপোজ করে দেয়। সরাসরি এসে বলে ভালোবাসি। ভালোবাসার কখনো সাময়িক পরিচয় হয় না, বুঝেছিস তো? আবার কোনো ছেলের প্রপোজাল না করে দিবি, সে পরে আরো কোনো আকর্ষণীয় মেয়ে দেখবে, তাকেও প্রপোজ করবে, ভালোবাসি বলবে তাকে গিয়ে। এটা কিভাবে হয়? আমার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে অন্য মেয়েকে কেন প্রপোজ করবে? এইসব ছেলেগুলোকেই আমি কষ্ট দিই। সাইফ, আকাশ, সুমন, এদের সবারই গার্লফ্রেন্ড ছিল। আমি খোঁজ নিয়েছি, আর আমাকে প্রপোজ করে তারা ওদের সাথে ব্রেকআপ করেছে। এই ছেলেদের কি এত সহজে ছাড়বো? বোঝাবো মেয়েরা কোনো ইচ্ছে জিনিস না, চাইলেই ছুঁড়ে ফেলতে হয়। তো ওরা তো তোকে ভালোবাসে, এটা সত্য, কিন্তু তুই যে কষ্ট দিচ্ছিস, দেখবি একদিন ভালোবাসা পাওয়ার জন্য তুই কাঁদবি। পেয়ে গেছে সেই ভালোবাসা, আর সে হলো তোর কাজিন জিশান। আমি জিশানকে ভালোবাসি, আর জিশানও আমাকে ভালোবাসে। জানিস ওই দিন ডান্স করছিল ওটা কে? সে ছিল জিশান। রহস্যময় ব্যক্তিটি হলো সেই জিশান। কি মানে? সেদিনের ওই ছেলেটা ছিল জিশান ভাইয়া? দুজনে বসে গল্প করতে থাকে। এদিকে সাইফ বারবার ফোন দিচ্ছে বর্ষাকে। বর্ষা যেন এমনটাই চেয়েছিল, তবে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখবে। জিসানকে সে কিছুই বলবে না, সে এমন প্লে গার্ল,
তবে জিসানকে সে অনেক ভালোবাসবে। কালকে গ্রামে যাবে ওরা সবাই। সকাল হয়েছে। বর্ষার কানে খুব জোরে মিউজিক বাজার শব্দ আসতে থাকে। সকাল হয়েছে কিছু সময় আগে। সাউন্ড বক্সে খুব জোরে গান শুনতে পায় বর্ষা। শাহরুখ খানের হামকো হামিসে গানটা রিমিক করে নতুন ভার্সনে ডিজে বানিয়ে গান করা হয়েছে। বর্ষা বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। রুমের লাইট অন করতেই দেখতে পেল ওর বিছানার পাশে কতগুলো টকটকে তাজা লাল গোলাপ রাখা। বর্ষা গোলাপগুলো হাতে নিল। এখনো যেন সকালে পড়া শিশিরের ভেজা আর্দ্রতা প্রবহমান। জিসানেরও মিউজিকের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে। সকালে ঘুম ভাঙার পর খালি পেটে ছেলেদের সিগারেট খাওয়াটা অভ্যাস। জিসান কখনো নিজের রুমে বসে সিগারেট খায় না। সে প্যাকেট থেকে একটা সিগারেট হাতে নিয়ে আগুন জ্বালিয়ে নিল। তারপর ব্যালকনিতে এসে সিগারেট টানতে থাকে। বাড়ির উঠানে গাড়ি রাখা। কি হচ্ছে জিসান দেখার জন্য সিগারেট নিভিয়ে যখনই চলে আসবে তখনই ওর পায়ে ফুলের টব লেগে টপ পড়ে যায়। টবে গোলাপ থাকায় পড়ার কারণে ফুলটা নষ্ট হয়ে গেল। জিসান ফুলের দিকে তাকিয়ে বলল, ইস, ফুলটা নষ্ট করে দিলাম, বাইরে নিয়ে যাই, অতসীকে দেওয়া যাবে। জিসান কথাটা ভাবতে ভাবতে ফুলটা হাতে নিল। সে ফুল হাতে নিয়ে এগিয়ে আসছে। বর্ষা ফুলের তোড়াটা হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। এতক্ষণ বিছানায় বসে সে ভাবছিল, কে আমাকে ফুল দিয়েছে? এতগুলো ফুল নিশ্চয়ই কাছের মানুষ ছাড়া কেউ ফুল দেবে না। বর্ষা রুম থেকে বেরিয়ে দেখে জিসানের হাতে একটি গোলাপ, বর্ষার হাতে ফুলের তোড়া। তাজা গোলাপ ধরে রেখেছে সে। বর্ষা জিসানকে দেখেই ডাকলো, জিসান শোনো। বলো। এত ভালোবাসো আমাকে? মানে কি হলো? জানো জিসান, আমি না কল্পনা করতাম যে আমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে, সেই আমার সবকিছু বুঝে ফেলবে। তুমি ঠিক সেটাই বুঝে গেলে। কি করেছি আমি? মজা করছো কেন? আমার বিছানার পাশে ফুল রেখে গিয়েছো। ভাবছো আমি জানতে পারবো না? বর্ষা এতটাও বোকা না যে তাকে কতটুকু কে ভালোবাসে সেটা বর্ষা জানে। বুঝলে মিস্টার জিসান? আমি মানে আসলে থাক, আর লজ্জা পেতে হবে না। তোমার হাতে ফুল আছে, আমার বিছানার পাশে তুমিই রেখেছো। জিসান, আমাকে তো পচিয়ে ফেললে এত তাড়াতাড়ি, এটা কিন্তু ঠিক না। বর্ষা কথাটা বলে জিসানের কাছে গিয়ে জিসানের গাল টেনে ধরে। একটু আদর করে সেখান থেকে চলে যায়। জিসান শুধু নির্বাক দৃষ্টিতে বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। একটু শব্দ করে হেসে দিয়ে বলে, আরে বাহ, না চাইতেই সব হয়ে গেল। ফুল নষ্ট করে আমি বাইরে ফেলতে যাচ্ছিলাম, অথচ কোথা থেকে কি হলো। বর্ষাকে ফুল দিলাম না, আমি হয়ে গেলাম রিয়েল লাভার। বাহ, क्या सीन है, क्या मजाक है। ফুলগুলো আমি রেখেছিলাম, ভাগ্যটা দেখ। বর্ষা তোকেই বুঝলো, অথচ আমি ফুল দিলাম, ক্রেডিট তুই পেয়েছিস। ও ব্রো, লুজার বয়, সো স্যাড ম্যান। হাসি পাচ্ছে তোর লুজার মুখটা দেখে। আহলে বাবুতা, আমার কাঁধে না গো। চুপ কর, সামনে থেকে যা। এই জিসান কারো অর্ডার মানে না। শোন, বর্ষা এখন আমার, তাই এসবের মধ্যে জড়াবি না একদমই, না হলে তোকে মেরে ফেলবো আমি। আচ্ছা মারিস। আবির কথাটা বলে সেখান থেকে চলে আসে। জিসান পাত্তা দেয় না। জিসান অনেক হ্যাপি। জিসান এসে মিউজিক সিস্টেমের সামনে আসে। রাতুলকে সরিয়ে সে চেয়ারে বসে মিউজিক অন করে দেয়। বিট বাড়িয়ে দিয়ে সে অরিজিৎ সিং এর করলে প্যার করলে গানটি বাজাতে থাকে। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে। বর্ষা জিসানকে দেখতে থাকে, জিসানও বর্ষাকে দেখতে থাকে। আবির গিয়ে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষার মন শয়তানিতে ভরে আছে। আবিরকে দেখে বলে, কাল রাতে স্বপ্নে দেখছিলাম একটা সাধারণ ছেলে, ঠিক তোমার মতো একটা ছেলে, আমাকে তার করে যাওয়ার জন্য কত কিছুই না করছে। স্বপ্নটা সত্যি হবে না, তবে আফসোস হচ্ছে। সত্যিও তো হতে পারে। কিভাবে? তুমি তো আমাকে খারাপ ভাবো, বোঝা যায় আমি অনেকটাই খারাপ। সেজন্য খারাপদের তোমাদের মতো ভালো ইনোসেন্ট ছেলে ভালোবাসবে না।
সুযোগ তো দাও, দেখো ভালোবাসা বিশালতা ধারণ করবে। একটা শর্ত আছে, রাখবা? বলো কি সত্য? আমি যে তোমার সাথে রিলেশনে থাকবো সেটা কাউকে বলা যাবে না। বাইরে থেকে দেখলে মনে হবে আমরা একে অপরের সাথে কথা বলি না, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রেম করব। সবাইকে বুঝতে দেব না কিছু। কেন এমন করছি জানো? কেন? কারণ আব্বু হয়তো বিয়ের কথা বলবে তখন, আর এরপর যদি বলি আমি একটা জুনিয়র ছেলেকে ভালোবাসি, তাহলে কেমনটা হবে? আর আসল কথা, আমি এখন বিয়ে করতে চাই না। বুঝতে পারছো কি বলছি? ওকে, এটা আর এমন কঠিন সত্য কি? ওকে রাজি। সত্যি আমাকে ভালোবাসবে তো বর্ষা? আমি তো খ্যাত লুজার। এরকম ছেলে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে। আমি তোমার প্রতি আমার মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো বর্ষা? এই হলো ছেলেদের সমস্যা। রিলেশনে শুরু হলেই আগ থেকে সব ভাবতে শুরু করে, থাক ভালোবাসতে হবে না। আরে মজা করছিলাম। আচ্ছা রেডি হও, গ্রামে যেতে হবে তো। তুমি ওয়েস্টার্ন ড্রেস পরবে না, সালোয়ার কামিজের সাথে এক পাশ দিয়ে ওড়না, চুলগুলো স্টাইল করে বাঁধবা, তোমাকে অনেক কিউট লাগবে। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বর্ষা মনে মনে বলে, হাট চালা, এইসব কেউ পারে? আমার যা ভালো লাগে সেটাই পারবো। জিসান এসে ওর পাশে দাঁড়ালো। বর্ষা জিসানের দিকে তাকাতেই জিসান বলল, আবির এসে কি বলছি? তেমন কিছু না। কোন ড্রেস পরবো জানতে চাইলো। কি পরবা? তোমার যা ভালো লাগে সেটাই পরবা, এতেই তোমাকে সুন্দরী লাগবে। পরবো। কত খেয়াল রাখো আমাকে। আমার ভালো লাগাগুলো তুমি খেয়াল রেখেছ। কেয়ারিং বয়ফ্রেন্ড। আচ্ছা জিসান, একটা কথা বলার ছিল। বলো। আমরা যে রিলেশনে আছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। জানলে আমাকে তখনই বিয়ে দেবে। আমি এখন বিয়ে করতে চাই না। একটা বড় কারণ আছে, যা তোমাকে পরে বলবো। আপাতত আমাদের রিলেশনশিপটা হাইড করে রাখবা। সবার সামনে আমরা এমন ভাব দেখাবো যেন কেউ কাউকে চিনি না। সবার আড়ালে একে অপরকে অনেক ভালোবাসবো, বুঝেছো? ওকে, এটা এমন কি? ভালোই হবে। ওকে যাই, রেডি হয়ে আসি। বর্ষা কথাটা বলে চলে যায়। জিসান মনে মনে হাসে, কারণ সেও চাইছিল না বর্ষার সাথে রিলেশনশিপটা জানুক সবাই, কারণ সে বাকি মেয়েদের সাথে ফ্লার্ট করতে পারবে না। এতে জিসানেরও লাভ হয়েছে। প্লেবয় আর প্লেগার্ল দুজনেই যখন রিলেশনশিপ হাইড করতে চায় তখন বুঝতে হবে এর মধ্যে বিশাল ঘাপলা আছে। আলিফ একটি ফাঁকা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ইশতাক বাইক নিয়ে আলিফের কাছে এসে থামলো। বাইক থেকে নেমে সে আলিফের সামনে যায়। আলিফ চোখে সানগ্লাস, বুকে হাত বেঁধে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইশতাক এসেই বলে, মিস্টার রহস্যময়কে তা জানা যায়নি। আলফাজ সাহেবের ছেলে, সে এতটুকু জানি। কখনো তাকে কেউ দেখেনি। কেবল আলফাজ সাহেব যখনই ঝামেলাতে আটকা পড়ে তখন মিস্টার রহস্যময় হাজির হয়। দেখো ইশতাক, আমার এত কিছু জানার তো দরকার নেই। মিস্টার রহস্যময়ের জন্যই আমি বারবার মন্ত্রী সভার কাজে নিয়োজিত হতে পারছি না। আমার তাকে চাই, আর খুব শীঘ্রই ফিরে আসব। আমার ওকে দরকার। কোথায় যাচ্ছেন আপনি? গ্রামে যাব। আমার বোনের ছেলের বিয়ের কথা হচ্ছে, সেখানে যেতে হবে। ওকে যান, ফিরে আসলেই সব জানতে পারবেন। আলফাজ স্যারের ছেলে মিস্টার রহস্যময় তাহলে এতদিন কোথায় ছিল? আলিফ সাহেব আর কোনো কথা বললেন না। তিনি গাড়িতে উঠে চালিয়ে চলে গেলেন। উদ্দেশ্য, গ্রামে যাবেন তিনি। গ্রামে তার বোনের ছেলে নীরবের বিয়ের কথা চলছে। বড় একটি পরিবারের সাথে আলিফ সাহেব সেখানেই যাচ্ছেন। আলফাজ সাহেব বাড়িতে বসে আছেন, হাতে পত্রিকা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। তাকিয়ে দেখেন কতগুলো পুলিশ প্রবেশ করছে। আলফাজ সাহেবের বাসায় পুলিশ? ব্যাপারটা বেশ গুরুতর। আলফাজ সাহেব পত্রিকা টেবিলের উপর রাখলেন। পুলিশ কমিশনার এসে দাঁড়ালেন সামনে। আলফাজ সাহেব বসতে বললেন তাকে। বসুন। সকলে কি মনে করে? ওই যে মিস্টার রহস্যময়কে খুঁজে পেতে হবে আমাদের। 3 বছর আগে মিস্টার রহস্যময়কে আপনি সামনে আনছিলেন, মানে বলেছিলেন আপনার ছেলে যতদিন আছে
ততদিন আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আসলে ঘটনা এটা না, 3 বছরের মাথায় আপনার ছেলে আপনাকে এই পজিশনে আনার জন্য আলিফ সাহেবের ধ্বংস করে দিয়েছে। ওনার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসছিল, কিন্তু আপনার ছেলে সেটার ফায়দা নিয়ে আপনাকে ওপরে তুলেছে আর আলিফ সাহেবকে নিচু করে দিয়েছে। তো এটা তো পলিটিক্স। দেখুন অফিসার, এসব ভালোবাসা প্রেম বাচ্চাদের বিষয়, 2-1টা প্রেম হবে, যাবে আসবে, এসব নিয়ে এত মাথা ঘামালে চলে না। এখন এসব নিয়ে কেন প্রশ্ন আসছে? দেখুন স্যার, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে দেশেই আছে আর সে আবার ক্রাইম করে বেড়াবে, এজন্য তাকে আমাদের চাই। হ্যাঁ, পারলে তাকে ধরুন, আমি রিল্যাক্স মুডে আছি। আর সে যে আমার ছেলে এটাও প্রমাণ করুন। আলফাজ সাহেব আর কথা বাড়ালেন না, তিনি পার্টি অফিসের জন্য রেডি হয়ে চলে যেতে লাগলেন। রাতুল, ফারাদ, অতসী সবাই রেডি হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে। বেশ স্টাইলিশ পোশাক পরেছে সবাই। নীরা আসলো শাড়ি পরে, মেয়েটাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে। আবিরও বেরিয়ে এলো নীরার পিছনে। আবির একটা ঢিলেঢালা পাঞ্জাবি পরেছে, তাও অ্যাশ কালারের পাঞ্জাবি, মানাচ্ছে না একদমই আবিরকে। নীরা বলল, কি ব্যাপার আবির, তুই এমন খ্যাত হয়ে গ্রামে যাবি নাকি? গ্রামের মানুষরা সাদাসিধে, এত স্টাইল তারা বুঝে না। খ্যাত মানেই ওদের মতো হবে, গজিয়াস তো কিছুই নেই। ওদিকে তাকা। আবির ঘুরে তাকায়, জিসান আসছে। গায়ে একটি নেভি ব্লু কালারের শার্ট, ভিতরে সাদা টি শার্টে ঘোস্টের আর্ট করা ছবি, পায়ে গোটানো স্টাইলে প্যান্ট ও লোফার, হাতে একটি ক্যামেরা। বেশ স্মার্টলি হেঁটে হেঁটে সে এগিয়ে আসে নীরাদের কাছে। নীরা জিসানকে দেখে বলল, ভাইয়া তোমাকে তো সুপার লাগছে, মেয়ে পটানো স্টাইল। তো আমি কি কারোর মতো লুজার খ্যাত নাকি? নীরা, হিরো আলমও হয়ে থাকে স্টাইলিশ, এসব হিরো আলম কত দেখলাম। নীরা কাউকে আমাকে নিয়ে কিছু বলতে বারণ করে। আমি কারণ আমি কিছু বলিনি। শুরু হয়ে গেল তোদের ঝগড়া। ভাই তোরা আদেও এক পিতার ছেলে তো? আমি তো উড়ে আসছিলাম, তাই না? হয়তো। চুপ, বর্ষা আসছে, তাকাও ওদিকে। নীরার কথা শুনে সবাই পিছনে তাকায়। বর্ষা শার্ট, জিন্স এগুলো পরেই আসছে, চুলগুলো স্টাইল করে বাঁধা, ঠোঁটে লিপস্টিক দেওয়া, বেশ সেজেছে সে। আবির রাগী চোখে তাকায় বর্ষার দিকে। বর্ষা আবিরের দিকে তাকিয়ে একটু হাসলো। আবির বর্ষার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে বর্ষার শর্তের কথা, তাই সে পিছিয়ে আসে। ওদিকে জিসান বর্ষার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবলোকন করতে থাকে। বর্ষার অনেক কিছুই যেন বোঝা যাচ্ছে। জিসান ক্যামেরা হাতে নিল, বর্ষার দিকে ধরে কয়েকটা ছবি তুলে নিল সে। জিসান বর্ষাকে ভালোবাসে, তবে অতটাও না যতটা আবির ভালোবাসে। জিসানের ভালোবাসার উদ্দেশ্য খারাপ, বিয়ের আগেই বর্ষাকে কাছে পেতে চায়। আর আবিরের ভালোবাসার বিশালতা অনেক, উদ্দেশ্যহীন ভালোবাসা আবিরের। তবে আবির অনেক হ্যাপি, বর্ষাকে সে পেয়ে গিয়েছে, সময়ের অপেক্ষা মাত্র। আর বর্ষা, সে ভালোবাসা নিয়ে গেম খেলতেই ভালোবাসে। বর্ষা নীরার পাশে এসে দাঁড়ালো। সবাই এক এক করে রেডি হয়ে উঠোনে জড়ো হয়। নীরা বর্ষার ড্রেসের অবস্থা দেখে বলে, কি ধরনের ড্রেস এগুলা? চেঞ্জ কর যা। চুপ, তোর আবির বলে সালোয়ার পরতে। কি জঘন্য পছন্দ তোর ভাইয়ের। অথচ জিসান দেখ, আমাকে বলে আমার যেটা ভালো লাগে সেটাই পরতে। দেখছিস কতটা ভালোবাসে, কোনো অধিকারই নেই। কিন্তু আবির, শুরুতেই এটা করো না সেটা করো, উফ ভালো লাগে না। শোন, যে তোকে ভালোবাসবে সে কখনো তোর খারাপ চাইবে না, তাই ভালো খারাপ সব দিক ঠিক রেখে সে অধিকার দেখাবে। চুপ কর ভাই, আমি আমার মতো, জিসান আছে তো। অমন খ্যাত বাজে চয়েস মার্কা ছেলে আমার কোনো দরকার নেই। আমি তো শুধু একটু মজা নিব। হয়েছে, চল এবার। নীরা বর্ষার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। আবির আর জিসান বর্ষার দিকে তাকিয়ে থাকে। বর্ষা আবিরকে মন থেকে পাত্তা দেয় না, কিন্তু আবির এটা বুঝতেও পারে না। আবির তো হাবাগোবা একটি ছেলে,
বর্ষা ঠিক এই বিষয়টা নিয়ে আবিরের উপর ভালোবাসার মাইন্ড গেম খেলছে। বেচারা আবির, সে না জেনে কষ্টের চরম সাগরে পড়তে যাচ্ছে। সাইফ হসপিটালের বিছানায় শুয়ে আছে, না খেয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়ে। তবে সারাটা সময় সে বর্ষার কথা ভেবেছে। বেশ তো ঠিক ছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু সময়, কিন্তু বর্ষা ফোন দিয়ে সাইফকে শুনিয়ে নীরাকে যা যা বলে তা শুনে সাইফ যেন আরো উন্মাদ হয়ে যায়। বর্ষা তো ফোন ইচ্ছে করেই সাইফকে দিয়েছিল। সাইফ বেচারা তো জানে না বর্ষা তার সাথে কষ্টের মাইন্ড গেম খেলেছে, আর তার চক্করে সাইফ এখন হসপিটালে। বর্ষা বর্ষা করে যেন সে পাগল হয়ে যাচ্ছে। তার এখন একটাই উদ্দেশ্য, বর্ষাকে পেতে হবে। বর্ষাকে এখন পাওয়ার জন্য সবকিছু করতে পারবে। বর্ষার জন্য যদি কাউকে মারতে হয় তবুও সে প্রস্তুত। রহস্যময় যদি বর্ষার পাশে থাকে তবুও তাকে মারতে পারবে সাইফ। গাড়ি চলছে গ্রামের রাস্তার দিকে। আবির, রাতুল, ফারাদ একটি গাড়িতে, বর্ষার বাবা আর জিসান এক গাড়িতে, মেয়েরা সব আরেকটা গাড়িতে। এভাবে সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। 1 ঘন্টার জার্নি শেষে গ্রামের রাস্তার শুরুর দিকে একটি বড় খাবারের দোকানের কাছে গাড়িগুলো এসে থামে। এখানকার খাবার অনেক উপাদেয়, সেজন্য কম বেশি সবাই এই রাস্তা দিয়ে গেলে ব্রেকফাস্ট নয়তো লাঞ্চ আর নয়তো ডিনার সেরে ফেলে। ইরাদ সাহেব সামনের গাড়িতে, তিনি গাড়ি থামাতে বলেন। সবাই গাড়ি থেকে নামে। রেস্টুরেন্টের পাশেই একটা ছোট চা সিগারেটের দোকান। নীরা, বর্ষা আর অতসী গাড়ি থেকে নামে। নীরা ফোনে চ্যাটিং করতে ব্যস্ত, অতসী ফোন নিয়ে বর্ষার সাথে আড্ডা দিতে থাকে। রেস্টুরেন্টের পাশে চায়ের দোকানে বসেছিল 4 জন ছেলে, সজীব, রনি, নিলয় আর রবি। রনি নামের ছেলেটা ছিল ওদের মধ্যে একটু লিডার গোছের। বর্ষাকে দেখেই সে বলল, মাম্মারা দেখ দেখ কি হট মাল রে, ইস জ্বলছে গেলাম আমি। মালটাকে কয়েক ঘন্টা কাছে পেলে কাঁচা চিবিয়ে খেতাম। চুপ কর, আমাকে দেখতে দে। ও কি ফিগার মামা, চোখ সরে না। মালটারে বাগে নিতে হবে রে। চল এটাকে খাওয়ার চেষ্টা করি। কি সামনে দুটো জিনিস, এত ভালো ড্রেস পরার দরকার যেন আমরা দেখতে পারি। বর্ষা ওদের দিকে একবার তাকালো। বর্ষার মুখের দিকে তাকানোর থেকে ওরা বর্ষার দেহের খাঁজ বোঝার চেষ্টা করছে। আর এসবের জন্য আবির তাকে এমন ড্রেস পরতে বারণ করেছে, কিন্তু বর্ষা তো আবিরের কথা শুনবে না। আবির বর্ষাদের পিছনেই দাঁড়িয়েছিল। আবির ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপর রনি বর্ষাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। আবির এগিয়ে যায় বর্ষার কাছে, বর্ষার সামনে এসে দাঁড়ায়। অতসীকে বলে, খেতে যা, তোর মা ডাকছে। আবির বর্ষার দিকে তাকায়, চোখে ওর পাওয়ার চশমা। বর্ষা টেরা চোখে আবিরের দিকে তাকিয়ে একটু বিরক্তি প্রকাশ করলো। হালকা চাপার রাগ নিয়ে আবিরকে বলল, কি ব্যাপার, তুমি সামনে এসে দাঁড়ালে? দেখছো তো সেলফি ওঠাচ্ছে, আর এভাবে তাকে কি দেখছো? তোমার নজর তো সুবিধে ঠেকছে না। খেতে যাও, বাইরে থেকো না। আমার খেতে ইচ্ছে করছে না, আর এখানকার জায়গাটা তো অনেক সুন্দর। তুমি যাও খেতে, এখানে কি করছো? বর্ষা কথাগুলো বলে আবিরের পিছনে থাকা 4 জন ছেলের দিকে তাকায়। আবিরকে লুকিয়ে বর্ষা ছেলেগুলোর মধ্যে থাকা সবচাইতে বেয়াদব ও খারাপ ছেলে রনির দিকে তাকিয়ে মুচকি হাসল। রনি যেন উন্মাদ হয়ে যায়। শান্তকে বলে, ইস এমন একটা মাল আমাদের দেশেও থাকবে। আমার দিকে তাকে হাসি দিয়েছে, সিগন্যাল পাক্কা, মাল ছাড়ে আমার লাগবেই। হ্যাঁ ভাই, আমাদের একটু সুযোগ দিস। সব হবে, বাট এই ফকিন্নি আবুল মার্কা দেখতে খ্যাত ছেলেটাকে সামনে থেকে সরে না কেন? বেশ তো ভালোই দেখছিলাম জিনিসপাতি, শালারে কি জেরে আসবো? ওরা সবাই ওদের মধ্যে কথা বলতে থাকে। আবির বর্ষার দিকে তাকায়। বর্ষা আরো বিরক্ত হয়ে যায়। আবির শুরুতে এমন অধিকার দেখাচ্ছে বর্ষার, যা একদমই পছন্দ না। বর্ষার হাত ধরল আবির। রাগে বর্ষার সারা শরীর রিরি করছে। একটু ঝাড়ি দিয়ে বলল, কি আজব, ভালোবাসা বলে হাত ধরে টানাটানি করবে নাকি? অনুমতি নিবে না? আর তোমার প্রবলেমটা কি? এভাবে সামনে কেন দাঁড়িয়ে আছো? আমি যেদিকে সরছি তুমিও সরে আমার সামনে কেন আসছো? পিছনে থাকা ছেলেগুলো ভালো না, তুমি গাড়ির ভিতরে যাও, না হয় রেস্টুরেন্টের মধ্যে যাও। দেখো আবির, তোমাকে আমি বারণ করছি, সবার সামনে আমরা কাপল তা যেন প্রুফ না হয়। আর আমার উপর কোনো জোর দেখাবে না। শোনো,
একটা কথা বলি, ভালোবাসার সম্পর্কে একজনকে শাসিত হতে হয় আর মানিয়েও নিতে হয়। তোমাকে শাসিত হতে বলছি না, শুধু আমাকে আমার মতো করে মেনে নিবা। আচ্ছা দাঁড়াও, এখানেই থাকো। আবির কথাটা বলে গাড়ির মধ্যে যায়। ছেলেগুলো বর্ষার আবারও বুকের দিকে তাকাতে থাকে। মনে মনে বর্ষাকে নিয়ে বাসরও সেরে ফেলেছে ছেলেগুলো। সমাজে কিছু ঐতিহাসিক নরখাদক মনের মানুষ থাকে, যারা মেয়েদেরকে একটু সুযোগ পেলে বিছানাতে কল্পনা করতে শুরু করে দেয়। এইরকম ছেলেদের মানসিকতা ঠিক কতটা জঘন্য তা যদি ছেলেদের মন পড়া যেত, তাহলে কোনো মেয়ে আর বাইরে বের হতো না। রনি বর্ষা থেকে উঠে দাঁড়ায়, বর্ষার কাছে আসার চেষ্টা করে। বর্ষা আরো হাসি দেয়। রনি বর্ষার কাছে প্রায় এসে গিয়েছে, কিন্তু তার আগেই বর্ষার সামনে আবির এসে হাজির। আবির বর্ষার ব্যাগ থেকে একটা ওড়না এনে আবারও সামনে এসে দাঁড়িয়েছে। বর্ষা বিরক্তি নিয়ে আবিরের দিকে তাকায়। কি সমস্যা তোমার? এমন করছো কেন? তুমি যাবা না তো ভিতরে, তাই তো? অসহ্যকর করে দিচ্ছ তুমি। না, যাব না, খেতে ইচ্ছে করছে না আমার। তোমার প্রবলেম হলে তুমি যাও, এখানে বারবার আসছো কেন? আজব তো। ওকে ফাইন, ওড়নাটা নাও, তোমার বুকটা। আবিরের গালে একটা চর বসিয়ে দেয় বর্ষা। আবির চোখ বন্ধ করে আশেপাশে তাকালো, কেউ দেখছে না তাদেরকে। আবির কিছুই বলল না। বর্ষা রাগে গজগজ করতে করতে বলল, ছি, তোমার দৃষ্টি এতটা নীচ, এতটা জঘন্য। ছি আবির, আমি তোমাকে ভেবেছিলাম শুধু খ্যাত, লুচ্চা, হাবা গোবা, কিন্তু না, আমি ভুল। তুমি এতটা খারাপ, তুমি এতটা খারাপ মনের মানুষ জানা ছিল না। কি হয়েছে ম্যাম, এখানে কোনো সমস্যা? রনি এসে বর্ষার মুখ নয় বুকের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু বর্ষার সেটা নজরেই পড়ে না। সে আবিরের দিকে তাকিয়ে আছে। তবে পরিস্থিতি সামলাতে বর্ষা বলল, না মিস্টার হিরো, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাইয়ের মতো একটা ছেলেকে একটু শাসন করছি, যান এখান থেকে। না, কোনো সমস্যা হলে বলতে পারেন, আমি বিনা দ্বিধায় হেল্প করব। বললো না, সমস্যা নেই, এখানেই থেকে যান। চুপ কর শালা। আচ্ছা ম্যাম, আসি। রনি সেখান থেকে চলে যায় টং দোকানে। বর্ষা আবারও আবিরের দিকে তাকায়। বর্ষা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আবির ওর হাতে থাকা ওড়নাটা বর্ষার মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর ওর হাত ধরে টেনে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। রনি বিরক্ত হয়ে আবিরকে গালি দিতে থাকে। শালার মা, দেখতে দিলি না ঠিক মতো, মেয়ের আহাম্মক। ছেলেটা বুঝতে পেরেছে আমরা তাকে দেখছি, মজা নিচ্ছি, কল্পনাতে বিছানা গরম করছি, অথচ মেয়েটা বুঝলোই না। সবাই বের হোক, হালারে দেখছি। তুই শুধু মেয়ের নাম্বার নে, আমরা ছেলেটারে ধরে বোঝাবনি গার্ডের স্বাদ কেমন হয়। আবির সবার শেষে এসে বসে খাবার টেবিলে। বর্ষা বিরক্তি নিয়ে নীরার পাশে গিয়ে বসে। সবারই খাওয়া প্রায় শেষ। আবিরের খাবার চলে আসে। সবাই তখন খাবার শেষ করে উঠে যেতে থাকে। বড় আব্বু ইরাক সাহেব আবিরের দিকে তাকায়। আবিরকে বলে, কি ব্যাপার, তুই এখনো শেষ করিসনি যে? ক্ষুধা লাগছে তো বড় আব্বু, একটু খাই। আচ্ছা খা, আমরা দেখি, ওয়েট করি, তাড়াতাড়ি খা। সবাই বাইরে আসে। বর্ষা না খেয়ে নীরার সাথে বাইরে চলে আসে। নীরা এতক্ষণ দেখেনি বর্ষার গায়ে ওড়না পেঁচানো। নীরা ফোন চাপা অফ রেখে বর্ষার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বর্ষা নীরার এমন করে তাকানো দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? তোর গায়ে ওড়না? বাহ, কে পরিয়ে দিয়েছে? দারুণ লাগছে। তুই তাহলে ওড়না ব্যবহার করলি? আরে দূর, তোর লুজার খ্যাত ভাইটা পরিয়ে দিয়েছে। অসহ্য লাগছে। বজ্জাত ছেলে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়। চুপ কর, ও কেমন আমি জানি। কেমন বেয়াদব একটা ছেলে। জিসান এসে বর্ষার পাশে দাঁড়ায়। বর্ষা জিসানকে দেখে হাসল। অনেকটাই ভালো লাগছে এখন। বর্ষা জিসানের সঙ্গ সবসময় পেতে চায়, কিন্তু হয়ে উঠছে না। জিসানের সাথে একটু সাইডে আসলো বর্ষা। জিসানকে বলে, জিসান, তুমি যাকে ভালোবাসবে তার উপর অধিকার খাটাবে নাকি স্বাধীনতা কেড়ে নেবে? অবশ্যই স্বাধীনতা দেব। তোমার যা ভালো লাগবে তাই করবে। জানো, ওই দোকানে থাকা কয়েকটা ছেলে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। ভাবখানা দেখে মনে হচ্ছিল এমন সুন্দরী মেয়ে ওরা কোনোদিন দেখেনি। দেখতে হবে না কার গার্লফ্রেন্ড, সুন্দরী তো হতেই হবে। আর আমার জানটাকে ওরা দেখবেই, এতে ক্ষতি কিসের? সুন্দর জিনিসকে দেখতেই পারে।
জিসান, তুমি এত ভালো না। আবির একটা অসহ্যকর ছেলে, মন চাইছে ওরে কয়েকটা চড় দিই, দেখতে ইচ্ছে করে না আমার। উফ, দিনে দিনে সে আরও বিরক্তিকর হয়ে যাচ্ছে। সে কোথায়? এখনো ভিতরে? দাঁড়াও, আবিরকে রেখেই আমরা সবাই চলে যাব। ওকে একটু শাস্তি তো পেতেই হবে। সবাই রেস্টুরেন্ট থেকে বাইরেই আছি, আবিরকে রেখে গেলে সে বুঝতেও পারবে না। জিসান কথাটা বলে সবার কাছে আসলো, সবাইকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আমরা কখন পৌঁছাবো? সবাই তো রেডি হয়ে গাড়িতে বসে আছে, সবাই ওঠো, দেরি কেন করছো তোমরা? জিসান সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। ইরাদ সাহেব ফোনে কথা বলছিলেন, তিনি এসে শুধু জিসানকে জিজ্ঞাসা করেন, সবাই কি গাড়িতে উঠেছে? জিসান অকপটে রিপ্লাই দেয়, হ্যাঁ আব্বু উঠেছে, চলো তো তাড়াতাড়ি, গ্রাম ঘুরবো। সবাই গাড়িতে উঠে বসলো। রনি জানলার কাছে আসে। বর্ষা একটা কাগজে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়ে জানলা দিয়ে কাগজটা ছুঁড়ে দেয়। গাড়ি স্টার্ট করা হলো। আবির খাবার শেষ করে ওয়াশরুমে গিয়ে হালকাভাবে ফ্রেশ হতে থাকে। বর্ষা ডান গালে চড় দিয়েছে, হালকা ব্যথা হয়েছে ওর, তবে আবির কিছুই মনে করেনি। সে এটাকে ভালোবাসার স্পর্শ হিসেবেই গ্রহণ করেছে। আবির ফ্রেশ হয়ে বাইরে বের হলো। বিলের ওখানে আসতেই রেস্টুরেন্ট মামা জানায় অলরেডি বিল পে করা শেষ। আবির ঘুরে বাইরে তাকায়, দেখে সেখানে ওদের কোনো গাড়িই নেই। আবির সামনে পিছনে তাকায়, কিন্তু গাড়ির কোনো চিহ্নই নেই। আবির পকেটে হাত দেয়, ফোন বের করে, কল দিতে যাবে তখনই রনি এসে সামনে দাঁড়ায়। আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আবিরের ফোন ওর হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলে, কি মাম্মা, তখন তো হিরো মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে গেলেন, দেখেন আপনার হিরোইনের নাম্বার আমার হাতে। রনি কাগজ নাড়িয়ে আবিরকে দেখাতে থাকে। আবির সাথে সাথেই কাগজ কেড়ে নিয়ে ছুঁড়ে দেয়। রনি চিৎকার দিয়ে ওঠে। রাগে আবিরের ফোনও রাস্তায় ছুঁড়ে মারে রনি। আবিরের পাঞ্জাবির কলার টেনে ধরে গালে পরপর দুটো চড় বসিয়ে দেয়। আবির কিছুই বলতে পারে না, ব্যথায় আর ভয়ে সে যেন কেঁদে ফেলে। এমনিতে সে হাবাগোবা একটা ছেলে, তার উপর আবিরকে এভাবে মারছে। ভাই, আমাকে কেন মারছেন? তুই ওর নাম্বার ছেড়ে দিয়েছিস কেন? জানিস ওরে আমার ভালো লাগছে, ওরে ধর। রনির কথা মতো ওরা তিনজন ছেলে দৌড়ে আসে। আবিরকে ওরা চারজন পেটাতে থাকে। আবির রাস্তার উপর শুয়ে পড়ে, ওরা সমানে লাথি মারে। আবির চিৎকার করে ওঠে, সে অসহায়, কিছুই যেন তার করার নেই, সে ভয়ে চুপসে গেছে। ইচ্ছে মতো আবিরকে ওরা পেটাতে থাকে। জিসানেরা গ্রামে এসে পৌঁছালো। বিশাল বড় একটি প্রাসাদ টাইপ বাড়ি নীরার নানুর। 4টে গাড়ি এসে থেমেছে সেখানে। সবাই এক এক করে নামলো। নীরার নানু এসে নীরাকে আগে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে বেশ হাসি মুখে কুশল বিনিময় করে। নীরাকে সবাই অনেক আদর করে, নানুমণিরা আরো বেশি আদর করে। জিসান ভেবেছিল খুব সিম্পল বাড়ি হবে, কিন্তু না, জিসান এসে অবাক হয়ে গেছে এত বড় বাড়ি দেখে। নীরার কাছে যায়ও। নীরা শোন। বলো, কি হয়েছে? তোর মাকে কি বড় আম্মু পালিয়ে নিয়ে গিয়েছিল? না হলে তোর নানু তো বড় আম্মুর আহম্মকের সাথে জীবনেও তোর মাকে বিয়ে দিত না। কি বলো এসব? আমি জানি না। বুঝেছি। তা তো সেই চান্দু কোথায়? কি নাম তার? নীরবর নাম। কয়েকবারই পরেই বাসা। ভালো একটা ছেলে। যাকে ভালোবাসা হয় সেই পৃথিবীর সবচাইতে ভালো হয়। হ্যাঁ, যেমন তুই সবার কাছে ভালো। বাদে, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। বর্ষার দিকে এলাকা বা বাড়ির সবাই তাকিয়ে আছে, কারণ গ্রামে এমন শার্ট প্যান্ট পরা মেয়েদের দেখাই যায় না। বর্ষা যেন একটি এলিয়েন। ভুল করে সে এখানে চলে এসেছে। নীরা, বর্ষা, জিসান, অতসী সবাই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কেউ একজন পিছন থেকে এসে নীরার চোখ চেপে ধরে। নীরা হাতের উপর হাত রেখে বোঝার চেষ্টা করে কে এসেছে পিছন থেকে। নীরা অনুভব করে বলে, শুভ, আমি জানি এটা তুই, সামনে আয়। তুই আমাকে কিভাবে চিনে ফেলিস? শুভ নীরার কথার উত্তর দিয়ে সামনে এগিয়ে আসে, কিন্তু ভুল করে বর্ষার পায়ের উপর পা রেখে দেয়। সাথে একটু হালকা ধাক্কা লাগে। বর্ষার টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু শুভ এক হাত ধরে এক ঝটকা টান দিয়ে বর্ষাকে টেনে সোজা করে দাঁড় করালো। বর্ষা চমকে যায়। শুভ বর্ষার দিকে তাকায় না, নীরার সামনে এসে দাঁড়ায়। কত বছর পরে দেখছিস, তবুও চিনে ফেললি? তুই জিনিয়াস।
হয়েছে, আর পাম দিতে হবে না। নিধি কোথায়? তাকে তো খুঁজেও পাওয়া যায় না। আছে কোথাও, চল বাদ দে। আরে দাঁড়া, পরিচয় করিয়ে দিই। আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা, আর ওটাকে তো চিনিস, ও হলো জিশান, যদিও এখনো গ্রামে আসেনি। কিন্তু আবির কোথায়? তাই তো, আবির কোথায়? আছে হয়তো খ্যাত পোলা, গ্রাম ঘুরে দেখছে। চলো সবাই ভিতরে যাই। শুভ ওদেরকে নিয়ে ভিতরে চলে আসে। শুভ হলো নীরার মামাতো ভাই, আর নিধি হলো শুভর বোন। গ্রামে আসা মানে সব কাজিনেরা এক হয়ে আড্ডা মাস্তি করবে। সবাই ঠিক এটার জন্যই প্রস্তুত হচ্ছে। আবির রাস্তা থেকে ওঠার চেষ্টা করছে, গায়ে অনেক ব্যথা ওর। রনিরা তাকে অনেক মেরেছে। এরপর তারা বাইক নিয়ে বর্ষার উদ্দেশ্যে চলে যায়। আবিরকে যখন মারছিল তখন দু একজন থামাতে এলেও রনি ওদেরকে ছুরি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। সেজন্য কেউ আর এগিয়ে আসেনি আবিরকে বাঁচানোর জন্য। আবিরের গাল ফেটে রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ ধরে ওরা চারজন আবিরকে লাথি মেরেছে চারপাশ থেকে। পিঠ আর পেট প্রচন্ড ব্যথায় যন্ত্রণা শুরু করে দিয়েছে। আবির শোয়া থেকে উঠে দাঁড়ালো, রক্ত বমি শুরু হয়। তলপেটে অনেক লাথি খাওয়ার জন্য এমন ব্যথা হয়ে বমি শুরু করে দেয়, তবে গাল বেয়ে রক্ত বের হতে থাকে। আবির কোন রকমে হেঁটে দূরের ওই রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মালিক আবিরকে ধরে চেয়ারে বসায়, পানি এনে দেন তিনি। আবির গালে চোখে মুখে পানি ছিটিয়ে নিল, চশমাতেও রক্ত জমে গেছে। লোকটা আবিরকে বলে, আবির থেমে থেমে উত্তর দেয়, একটু টিস্যু পেপার চাই, আর ব্যথার ওষুধ আমি নিতে পারবো। আবির কোন রকম খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসে, বারবার পিছনে তাকায় কোনো গাড়ি এদিকে আসছে কিনা। কোথায় যাবে সে জানে না। টিস্যু পেপার দিয়ে সে চশমাটা মুছে নিয়েছে। রনিরা একটা দুর্বল সহজ সরল ছেলেকে মেরেছে। আবির উদ্দেশ্যহীনভাবে হাঁটছে আর পিছনে তাকাচ্ছে। হঠাৎ আবির দেখে একটা সাদা রঙের প্রাইভেট কার ওর দিকে এগিয়ে আসছে। আবির দূর থেকে হাত ওঠায়, গাড়িটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হাত উঠিয়ে কয়েকবার নাড়াতেই আবির যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না। অসহ্য যন্ত্রণা আর ব্যথা যেন তাকে কাবু করে দিয়েছে। আবির হাত উঠিয়ে নাড়ানোর সময় ধপ করে রাস্তার পাশে পড়ে যায়। এমন সময় গাড়িটা এসে থামে আবিরের ঠিক পাশে। গাড়িতে একজনই ছিলেন, আর তিনি হলেন আলিফ সাহেব। আলিফ গাড়ি থেকে নেমে বাইরে আসে। আবিরকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। আবির বিড়বিড় করে কি যেন বলার চেষ্টা করছে। আলিফ সাহেব প্রশ্ন করেন, কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? আমি যাব। কোথায় যাবে তুমি? আর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। ওঠো তুমি। পাচ্ছি না। আরে ওঠো, এইভাবে পড়ে থাকলে সবাই ভাববে তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছো। এখন গাড়িতে ওঠো, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আলিফ সাহেব শক্ত করে আবিরকে ধরে। সে কোন রকমে টেনে তুলে আবিরকে গাড়ির মধ্যে নিয়ে যায়। কি করবেন তিনি নিজেই ভেবে পাচ্ছেন না, তবে আগে আবিরকে ঠিকমতো সুস্থতার করতে হবে।